শুভ্রার কাঁচু মাচু হয়ে যাওয়া মুখটা বারবার আরহামের চোখের সামনে ভাসছে। পেট ফেটে হাসি আসতে চাইছে আরহামের, কিন্তু তার চরিত্রের সাথে তো সেটা মানায় না। তাই নিজেকে যতটা সম্ভব নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আপাতত সে যাচ্ছে ফাহিমকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে। যতই বিরোধী দল হোক, এক সময় তো কাছের মানুষ ছিল। ফাহিম মুখ ফুলিয়ে ড্রাইভ করছে। কোথায় চেয়েছিল আজকে একটু শান্তিতে থাকবে, কিন্তু তা শান্তিতে এক বালতি পানি ঢাললো আরহাম। কী দরকার হাসপাতালে যাওয়ার? রেজাউল চৌধুরীর নাম শুনলেই তো ওর হাত পা রাগে শক্ত হয়ে যায়। এখন নাকি তাকে দেখতে যেতে হবে। কালকে রাতে কোথায় গেছিল ও? কে? শুভ্র ইবরাত খান। গাড়ি জোরে ব্রেক করে ফাহিম। প্রচণ্ডভাবে চমকিয়েছে। চোখ বড় বড় করে তাকায় আরহামের দিকে। আরহামের তীক্ষ্ণ দৃষ্টি তার দিকে। ফাহিম ভেবে পাচ্ছে না এখন তার ঠিক কী বলা উচিত। আরহামকে মিথ্যে বলেও লাভ হবে না, আর সত্যি বললে আরও বেশি বিপদ। শুকনো ঢুক গিলল ফাহিম। বনি আবার কোথায় যাবে ভাই? কি বলছেন এসব? বনি রাতে বাড়ি থেকে বের হবে এটা অসম্ভব। আপনি হয়তো ভুল দেখছেন, কিন্তু আপনি ওই রাস্তায় কি করছিলেন? আমরা তো আপনাকে দেখতে পেলাম না। দুই হাতে মুখ চেপে ধরে ফাহিম। ইস, কি বলে ফেললো! এই জন্যই বুঝি রাহাত বলে তার মতো পেট পাতলাকে সাথে নেওয়ার মানে নিজের পায়ে নিজেই কুড়াল মারা। এখন তো কথাটা সত্যিই হচ্ছে ফাহিমের। আরহাম বাঁকা হাসি ফাহিমের বোকা কথা শুনে। আমি তোকে তো কোনো রাস্তার কথা বলিনি। ভ্রু নাচিয়ে বলে আরহাম। ফাহিমের মনে হচ্ছে এখন তার পানি খাওয়া উচিত। গলা শুকিয়ে গিয়েছে। আরহাম যদি একবার জানতে পায় এই সব বিষয়ে, তাহলে নিশ্চয়ই এখন তাকে গাড়ি থেকে সোজা নদীতে ছুঁড়ে মারবে। তবুও বুকে সাহস সঞ্চয় করে বলি, আসলেই ভাই, আমি কি এখানে কোনো আসল নকল জিনিসের দোকান খুলেছে যে আসলে বলছিস? আমার বউ মাঝরাতে বাড়ি থেকে বের হবে আর আমি জানতে পারবো না ভেবেছিস? তোদের বারণ করুনি এখনই কিছু না করতে। আরহামের ধমকে চুপসে যায় ফাহিম। এক নাগাড়ি সব কিছু বলে দেয় আরহামকে। কিন্তু আরহামের কোনো প্রতিক্রিয়া না দেখে আশ্চর্য হয় ফাহিম। আরহামের তো এখন উচিত ছিল ফাহিমকে ইচ্ছে মতো ধোলাই করা, কিন্তু আরহাম শান্ত হয়ে বসে আছে। আরহামের শান্তও থাকা যে ঝড়ের পূর্ব লক্ষণ, তাতে কোনো সন্দেহ নেই ফাহিমের। আরহামের মুখের দিকে চেয়ে আছে ফাহিম, আর কোনো কিছু শোনার আশায়। আমি কি তোর বউ মনে হচ্ছে? এভাবে তাকিয়ে আছিস? ছি ছি, কি অবস্থা! এই তুই আবার ওইরকম ছিল নাকি? চোখ সরা তোর। আমার একমাত্র বিয়ে করা বউ এখন আমাকে এভাবে দেখলো না। আর তুই, আমি জানি আমি সুদর্শন, তাই বলে তুই ছিল এইভাবে তাকাবি? ফাহিম সিট থেকে কিছুটা ঝুঁকেছিল আরহামের দিকে। আরহাম যে এমন কিছু বলবে তা কল্পনাতেও কখনো হয়তো চিন্তা করতে পারেনি। ওই রকম ছেলে বলতে কি বোঝাতে চাইছে তাকে? ইয়াক! ভাবতেই বমি বমি পাচ্ছে ফাহিমের। শেষে কিনা ওই রকম ছেলেদের সাথে তুলনা! না, ওদের তো ছেলে বলাও চলে না। না, আর একটা কথাও বাড়ানো যাবে না মন্ত্রীর সাথে। গম্ভীর মন্ত্রী নির্লজ্জ হয়ে গিয়েছে, আবার কিছু বলে না বসে। আরহামকে কয়েকটা কথা শোনানোর ইচ্ছা হচ্ছিল ফাহিমের, কিন্তু কিছুই বলল না। মাথা থেকে সব ঝেড়ে ফেলে গাড়ি আবার চালানো শুরু করলো। কেউ নেই হাসপাতালের বাইরে। বৃষ্টি হওয়ার কারণে হয়তোবা চলে গিয়েছে। আরহামের জন্য এটা ভালোই হয়েছে। এমনিতেই মন্ত্রী আরহাম শিকদারের বিয়ের খবর চারিদিকে ছড়িয়ে আছে। তার উপর যদি এখন বিরোধী দলের কাছে আরহামকে দেখে, তাহলে উল্টাপাল্টা খবর চাপিয়ে দিবে। আরহাম আর ফাহিম হাসপাতালের ভিতরে ঢোকে। মাস্ক আর ক্যাপ পরে থাকায় কেউ চিনতে পারলো না তাদের। ওরা সোজা চলে যায় রেজাউল চৌধুরীর কেবিনের দিকে। গার্ড ঘিরে রেখেছে এরিয়াটুকু। থেমে যায় ওরা। তখনই রিসেপশন থেকে আয়শা চৌধুরী আসেন। উনি ঠিকই চিনতে পারছেন আরহামদের। কোনো কিছু না বলে নিজের সাথে রেজাউল চৌধুরীর কেবিনে নিয়ে গিয়ে যেতে শুরু করেন আরহামদের। গার্ডরা বাধা দিতে চাইলেও আয়শা চৌধুরীর জন্য দিতে পারলেন না। কেবিনের দরজার কাছে এসে তিনজনই থেমে যায়। রেজাউল চৌধুরীর জ্ঞান এখনও ফেরেনি। বাইরে থেকে আরহাম আর ফাহিম তাকে দেখে আর এক সেকেন্ডও সময় ব্যয় করলো না। মুখ ঘুরিয়ে চলে আসলো তারা। রেজাউল চৌধুরীর বিশ্বস্ত গার্ড ইকলাব সবটা দেখলেন, কিন্তু চিনতে পারলেন না আরহামদের। আয়শা চৌধুরী মমতা ভরা নয়নে তাকালো আরহামকে। অনেক হয়তো সব কিছু অন্যরকম থাকতো, তাকে তার ছেলে মেয়েদের থেকে আলাদা হতে হতো না। শিকদার পরিবারের সাথে শত্রুতার সৃষ্টি হতো না। আর আজ বসে আছি টিচার্স রুমে। হাত পায়ে থাকা ক্ষতগুলোর জন্য কত প্রশ্নের সম্মুখীন হতে হলো তাকে। এসবে বেশ বিরক্ত আরাজ। ক্ষতগুলোর দিকে তাকালে বারবার খালি রাতের কথা মনে পড়ে তার। রাতে যখন সে গাড়ি করে ফিরছিল, তখন হঠাৎ তার গাড়ির সামনে কিছু একটা দেখতে পায়। গাড়ি থামিয়ে নেমে পড়লে কয়েকজন ছেলে তাকে ঘিরে ফেলে চারিদিক থেকে। এই কে আপনারা? এভাবে পথ আটকিয়েছেন কেন? কিন্তু কোনো উত্তর পায়নি সে। অনেকক্ষণ ধরে এক প্রশ্ন করেও কোনো ভাবান্তর করতে না পারেনি ছেলেগুলোকে।
আজ ভালো করে তাকিয়ে দেখি 5জন ছেলে, সবাই কালো রঙের হুডি পরা, চেনার কোনো উপায় নেই। কি চান আপনারা? এভাবে আমাকে আটকে রেখেছেন কেন? এর ফল ভালো হবে না কিন্তু। আর কিছু বলার সুযোগ পেল না আজ। পায়ে ব্যথা অনুভব করলো সে। একের পর এক হকি স্টিক দিয়ে তাকে মারছে এই ছেলেগুলো, কিন্তু এবার তাদের সাথে আরও একজনকে দেখতে পেল আজ। 5জনের জায়গায় 6জন হয়েছে। কিছুক্ষণ পরে ওকে ওখান থেকে চলে গিয়েছিল সবাই। আরাজকে মেরে ফেলা তাদের উদ্দেশ্য ছিল না, এটা বুঝতে পেরেছিল আরাজ। সেভাবে তাকে আঘাত করেনি। বিকেলের দিকে বাড়িতে ঢোকা মাত্রই হঠাৎ কেউ শক্ত করে জড়িয়ে ধরে আরহামকে। হঠাৎ এমন হয় হকচকিয়ে যায় আরহাম। জড়িয়ে ধরা মানুষটিকে দেখে সজোরে ধাক্কা মারে নিজের কাছ থেকে। নেহা তাল সামলাতে না পেরে নিচে পড়ে যায়। আরহাম অগ্নিদৃষ্টিতে তাকায় নেহার দিকে। নিতুল এসে তোলে বোনকে। নেহার চোখ ছলছল করছে, কিন্তু তাতে কোনো পরিবর্তন হলো না আরহামের। গর্জে উঠল আরহাম, ঠাস করে থাপ্পড় মারল নেহার গালে। নিতুলের মুখে আছড়ে পড়ল নেহা। তোর সাহস হলো কিভাবে আমাকে জড়িয়ে ধরার? ড্রয়িং রুমে উপস্থিত সকলে কেঁপে উঠল আরহামের চিৎকারে। নীলিমা শিকদার রান্নাঘর থেকে দৌড়ে বেরিয়ে এলেন। তিনি দেখলেন সবটা। আরহামকে এখন শান্ত না করালে খারাপ কিছু হয়ে যাবে। আরহামের সামনে এসে দাঁড়ান তিনি। বাবা, শান্ত হও। কিভাবে শান্তি হব মা? ওর সাহস দেখে আমি অবাক হচ্ছে। নীলিমা শিকদার কোনো রকম আরহামকে নিয়ে যান ঘরে। আরহামের শরীর জ্বলে যাচ্ছে রাগে। সোফায় মাথা নিচু করে বসে আছেন আজাদ শিকদার। মেয়ের এমন কাজে তিনি লজ্জিত। মেয়েটাকে এত করে বোঝানোর পরেও একই কাজ করছে। তারা আসার পর থেকে বাড়িটা আরও আনন্দে পরিপূর্ণ হয়ে গিয়েছিল, কিন্তু নেহার এমন কাজে সব কেমন নিস্তব্ধ হয়ে গেল। নিতুল নেহাকে নিয়ে যায়। নেহা মনে হচ্ছে ঘোরের মধ্যেই আছে। সে ভাবতেও পারেনি আরহাম এইভাবে প্রতিক্রিয়া করবে। জানলে হয়তো কখনোই এই ভুলটা করতো না নেহা। শুভ্রা আর অদিতি খিলখিলিয়ে হাসছে, তাদের কোনোভাবেই হাসি থামছে না। রাইমা চোখ গরম করে তাকায় তাদের দিকে। 3 বান্ধবী গ্রুপ কলে কথা বলছিল। রাইমা ঘর থেকে ড্রয়িং রুমে এসেছিল নীলিমা শিকদারের সাথে শুভ্রার কথা বলিয়ে দেওয়ার জন্য, কিন্তু তার আগেই নেহা এমন একটা কাজ করে বসলো। শুভ্রা পুরো ঘটনাটা দেখেছে। প্রথমে রাগ উঠেছিল, কিন্তু পরে মন্ত্রীমশাইয়ের নেহার সাথে করা কাজ দেখে কোনোভাবেই হাসি থামাতেই পারল না সে। শহরের বড় কমিউনিটি সেন্টারে আলোকসজ্জায় সজ্জিত, একটু খামতি রাখা হয়নি সাজানোয়। লাইটিং থেকে শুরু করে সব কিছু নিখুঁতভাবে সাজানো হয়েছে। জায়গায় জায়গায় গার্ড বসানো। দুই পরিবারের আত্মীয়দের সাথে সাথে মিডিয়ার লোকদের আনাগোনা চারিদিকে। ভিতরে প্রবেশকৃত প্রত্যেকটা মানুষকে চেক করার পর ঢুকতে দেওয়া হয়েছে। একের পর এক শিল্পপতি, মন্ত্রী, এমপি আরও নানান মানুষের আগমনে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। কড়া গার্ডেই রাখা হয়েছে তাদের। আরহাম নিজে তাদের স্বাগতম জানাচ্ছে। হাফ হোয়াইট পাঞ্জাবি পরেছে আরহাম, সোনালি রঙের ছোট ছোট কাজ করা পাঞ্জাবিতে। গম্ভীর মুখে আজকে লেগে আছে নজর করা হাসি। যারা মন্ত্রীকে কখনো হাসতে দেখেনি তাদের কাছে অসম্ভব সুন্দর লাগছে সেই হাসি, কিন্তু এত সুন্দরতায় চুলগুলো আজকে বেমানান লাগছে। বরাবরের মতো চুলগুলো আজকে তার সৌন্দর্য প্রকাশ করতে পারছে না। আর কিছুক্ষণ পর বিয়ের কার্যক্রম শুরু করা হবে। সাংবাদিকগণ লাইভ টেলিকাস্ট করছে সব কিছু। দুই পরিবারের সকলেই উপস্থিত হয়েছে, কিন্তু বিয়ের কোণে আর তার ভাইদের কোনো খোঁজ খবর নেই। বিয়ে পড়ানোর সময় হয়ে গেছে, কিন্তু তাদের দেখা মিলছে না। শিকদার পরিবারের মুখে চিন্তার ছাপ দেখা দিয়েছে। কানাঘুষা শুরু হয়েছে সকলের মাঝে। কেউ কেউ তো বলছে বিয়ের কোণে পালিয়েছে, আবার কেউ বলছে কোনো বিপদ হয়েছে। কিন্তু এত কিছুর মাঝে যার বউ সে ভাবলেশীনভাবেই বসে আছে। একটুও বিচলিত দেখা যাচ্ছে না তাকে। এমনকি খান পরিবারের সকলের অবস্থাও আরহামের মতো, তারা দিব্যি আছে। আজমল শিকদার এগিয়ে এলেন আরহামের দিকে, কিন্তু আজমল শিকদারকে তবুও বিচলিত দেখা গেল। তার মনে ভয়ের বাসা বেঁধেছে। ইশতিয়াক খান আজমল শিকদারের কাঁধে হাত রাখলেন। শিকদার পরিবার কিছুটা চিন্তামুক্ত হলো, কিন্তু মানুষের কানাঘুষা এখনও চলছে। এর মধ্যে কয়েকজন সাংবাদিক এগিয়ে আসেন আরহামের দিকে। আরহাম, নাতবউ এখনো আসছে না কেন? এত সময় লাগার কথা নয়। কোনো বিপদ হলো না তো? দাদু, তুমি জানো না তোমার নাতবউ সম্পর্কে? তাহলে এত চিন্তা করার কি আছে? তাছাড়া ওর সাথে ওর রক্ষকরা আছে, তারা নিজেদের জীবন দিয়ে দিবে, কিন্তু বোনের গায়ে ফুলের টোকাও পড়তে দিবে না। আর এত কিছু সামলাতে তো সময়ের দরকার। দেখো, আর ঠিক 5 মিনিটের মধ্যে চলে আসবে। কিন্তু আজমল শিকদারকে তবু বিচলিত দেখা গেল। তার মনে ভয়ের বাসা বেঁধেছে। ইশতিয়াক খান আজমল শিকদারের কাঁধে হাত রাখলেন।
আরে ভাই, কোনো চিন্তা করতে হবে না। নাচ জামাই বললো না 5 মিনিট, ঠিক 5 মিনিটের মধ্যেই দেখবেন ওনারা চলে আসবে। শিকদার পরিবার কিছুটা চিন্তামুক্ত হলো, কিন্তু মানুষের কানাঘুষা এখনো চলছে। এর মধ্যে কয়েকজন সাংবাদিক এগিয়ে আসেন আরহামের দিকে। একের পর এক প্রশ্ন করতে শুরু করেন। আরহাম স্বাভাবিকভাবেই তাদের প্রশ্নের উত্তর দিচ্ছে। স্যার ম্যাম এখনও আসছে না কেন? বিয়ের কনে এভাবে উপস্থিত নেই, এর কারণ কি হতে পারে? এটা কি স্বাভাবিক নাকি অস্বাভাবিক কিছু? কোথাও আবার তিনি এই বিয়েতে রাজি নন তো, যার কারণে উপস্থিতি নেই? তার মতের বিরুদ্ধে কি বিয়ে হচ্ছে? সাংবাদিক জিসান নামের একজনের প্রশ্নে আরহামের স্বাভাবিকতা রাগে রূপান্তরিত হলো, কিন্তু বহিঃপ্রকাশ হলো না। পা থেকে মাথা অব্দি জিসানকে দেখে নিল আরহাম। কটাক্ষতার সাথে প্রশ্ন করা জিসান মন্ত্রীর এমন দৃষ্টিতে নিজের ভেতরে ভয় অনুভব করলো। আরহাম সবাইকে দরজার দিকে তাকাতে বলে। 1 থেকে 3 পর্যন্ত কাউন্ট করলো। তৎক্ষণাৎ দরজায় সব লাইট ফেলা হলো। আরহাম 3 বলার সাথে সাথেই শুভ্রাকে দেখা গেল সেখানে। লাল টুকটুকে বিয়ের লেহেঙ্গাতে সৌন্দর্য তার বহিঃপ্রকাশ ঘটছে শুভ্রার। অসম্ভব সুন্দর লাগছে তাকে। ক্যামেরার ফোকাস এখন তার দিকে। তাকে ঘিরে দাঁড়িয়ে আছে তার 4 ভাই। তাদের 4 ভাইয়ের পরনে একই রকমের পোশাক, ধূসর রঙা পাঞ্জাবিতে হালকা সোনালি কাজ করা। তাদেরকেও অসম্ভব সুন্দর লাগছে। 4 ভাইয়ের মাঝখানে শুভ্রাকে কোনো রাজকন্যার থেকে কম লাগছে না। লেহেঙ্গা ভারী হওয়াতে শুভ্রা ভালোভাবে হাঁটতে পারছে না। রিমন আর রাহাত তার 2 পাশের 2 হাত ধরে রেখেছে। ধীরে ধীরে স্টেজের সামনে গিয়ে নিয়ে যেতে শুরু করলো শুভ্রাকে। আরহাম মুগ্ধ চোখে দেখছে শুভ্রাকে। হাতটা অনেক কষ্টেই সামনে রেখেছে। বারবার বুকের বাঁ পাশে চলে যেতে যাচ্ছে। কি মায়াবী লাগছে তার বউকে। মন চাচ্ছে এভাবেই রেখে যেতে। তার পছন্দ করা শাড়ি, অর্নামেন্টস সেজেছে শুভ্রা। বাড়তি কোনো কিছু ব্যবহার করেনি। সাধারণ সাজে অসাধারণ লাগছে শুভ্রাকে আরহামের কাছে। শুভ্রা দেখলো তার মন্ত্রীমশাইকে, কিন্তু মুখে হাসি ছাড়া কোনো প্রতিক্রিয়া করলো না। এতে খুব বেশি অবাক হলো না আরহাম। সেদিনের পর থেকে শুভ্রা তার সাথে একটা কথাও বলেনি। যতবার কথা ফোনে হয়েছিল ততবারই বন্ধ পেয়েছিল। আরহাম ভেবেছে সেদিন বৃষ্টিতে ভিজতে দেয়নি বলেই হয়তো এত রাগ। সেও রাগ দেখিয়ে ফোন দেয়নি আর না দেখা করেছে। মনে মনে প্রতিজ্ঞা করেছে একবার শুধু নিজের কাছে নিয়ে যেতে পারলে সব কিছুর সমাধান করবে। আরহাম হাত বাড়ায় শুভ্রার দিকে। 4 ভাই মিলে হাসি মুখে শুভ্রার হাত তুলে দেয় আরহামের হাতে। আরহাম শুভ্রাকে নিয়ে তাদের নির্দিষ্ট জায়গায় বসে। কাজী বিয়ে পড়ানো শুরু করেছে। শুভ্রার চোখ খুঁজছে কাউকে। রাইমা আর অদিতি বুঝতে পেরেছে শুভ্রা কাকে খুঁজছে। তারা ইশারায় বোঝায় তাকে আসতে দেওয়া হয়নি বিয়েতে। সেদিন বিয়েতে তো শুভ্রা এক প্রকার ঘোরের মধ্যেই ছিল, যার কারণে আরহাম কখন কবুল বলেছে শুনতেই পায়নি। কিন্তু আজকে সেই 3টি শব্দ শোনার জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছে শুভ্রা। আরহামকে যখন কাজী কবুল বলতে বলে আরহাম স্বাভাবিকভাবেই বলে। শুভ্রা শুনে শান্তি অনুভব করলো। আজকে তার মনে হচ্ছে মন্ত্রীমশাই তার একমাত্র, তার একান্ত পুরুষ। শুভ্রাকে কবুল বলতে বললে আরহামের সম্পূর্ণ বিপরীত ঘটল। কোনো রকম না থেমে একেবারেই 3 বার কবুল বলে দিল। হেসে ফেললো সবাই। শুভ্রা সামান্য লজ্জা পেল। অতপর রেজিস্ট্রি পেপারে সাইন করার মাধ্যমে তাদের বিয়ে সামাজিকভাবে স্বীকৃতি পেল। বিদায় বেলায় খান বাড়ির প্রত্যেকটি মানুষ অঝরে কান্না করেছে। মেয়ের বিয়ে তো আরও কয়েকদিন আগেই দিয়েছিল, কিন্তু তখন তো আর মেয়েকে কাজ ছাড়া করতে হয়নি। শুভ্রার চোখেও পানি। একে একে সবাইকে জড়িয়ে ধরে বিদায় নিচ্ছে ও। রেজিনা খান আর ফারজানা খান সংসার বিষয়ক নানা রকম উপদেশ দেয় শুভ্রাকে। সেও মনোযোগ সহকারে শোনে। কারোর কান্না থামাতে না দেখে এবার শুভ্রা নিজেই কান্না থামিয়ে দেয়। ধুর, ভালো লাগে না। আমি তো মন্ত্রীমশাইয়ের কাছে যাচ্ছি, অন্য কোথাও তো না। এই যে আনোয়ারা খান, আপনি না আমাকে দেখতেই পারেন না? তাহলে এখন এত কান্না কেন করছেন? ভাবিরা, তোমরা কেন কান্না করছো এত? এখন কয়েকদিন শান্তিতে থাকো। কয়েকদিন তো আর আমার জ্বালা তোমাদের সহ্য করতে হবে না, তবে বেশি দিন শান্তিতে থাকতে পারবে না। আমি আবার তোমাদের জ্বালাতে চলে আসব। আমার ছোট্ট ছোট্ট গুপ্তচররা যে কোনো দিন চলে আসবে। আর এই যে আমার মায়েরা, তোমাদের হাতের একটু রেস্ট দরকার। প্রতিদিন আমাকে তুলে খাওয়াও। কিছুদিনের জন্য না হয় এই দায়িত্বটা আমার একমাত্র শাশুড়ি মাকে দিলাম। তাতে অবশ্যই তোমরা জেলাস হবে না। দাদু আর বড় বাবারা, তোমরা নিজেদের সব ঔষধ ঠিকঠাক খাবে, ঠিক আছে? আমি কিন্তু আমার গুপ্তচর রেখে যাচ্ছি তোমাদের মাঝে। সব খবর পাই টু পাই আমাকে দেবেও। সুতরাং কোনো ঔষধে ফাঁকি নয়। রিদ, পাবো তো আমি সব খবর?
অবশ্যই ফুপিমা, তোমার এই গুপ্তচর তোমাকে সব খবর এনে দিবে। শুভ্রার কথা শুনে সকলেই কান্না এমনিতেও থেমে গিয়েছে, কিন্তু হৃদের কথা শুনে হেসে ফেলে সবাই। শুভ্রা একবার এগিয়ে যায় ভাইদের দিকে। তোমরা কি বলেছিলে ভুলে গেছো? আমায় বলেছিলে তোমরা কান্না করবে না, তাহলে তোমাদের চোখে পানি কেন? যাও, একজনের সাথেও কথা বলবো না আমি, যাও। গাল ফুলিয়ে বলে শুভ্রা। কান্না করার কারণে ফর্সা মুখ লাল হয়ে গিয়েছিল তার। তার ওপর তার গাল ফুলানোর কারণে ছোট বাচ্চাদের মতো লাগছে। চারজন একসাথে এসে জড়িয়ে ধরে শুভ্রাকে। ভিতরে তাদের ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, কিন্তু বোনকে সঠিক মানুষের হাতে তুলে দেওয়ার আনন্দও হচ্ছে। দেখ, আমরা কান্না করছি না তো, গাল ফোলাতে হবে না আর। হাসে শুভ্রা। তার ভাইদের কিভাবে সামলাতে হয় সে খুব ভালো করেই জানে। বনি, আমাদের মতো এখন ওই মানুষগুলো তোর আরেকটা পরিবার। তাদের সম্মান এবং ভালোবাসা কোনো কমতি রাখবি না। আমরা জানি আমাদের এসব বললেও হবে, না বললেও হবে। তুই তাদের প্রাপ্য সম্মান তাদের দিবি, কিন্তু একটা কথা মাথায় রাখবি, বিপদ এখনো কাটেনি। অবশ্যই তুই নিজেকে নিরাপদ রাখবি। আমরা জানি তোর মন্ত্রীমশাই তোকে আগলে রাখবে, তবু নিজেকে নিজে নিরাপদ রাখার চেষ্টা করবি। আমরা আছি সবসময় তোর সাথে। চারজন একসাথে কথাগুলো বলল শুভ্রাকে। জড়িয়ে ধরে ধীরে কণ্ঠে বলার কারণে কেউ শুনতে পেল না তাদের কথোপকথন। শুভ্রা মিষ্টি হেসে তাদের থেকে বিদায় নিল। তারাও চোখে পানি ঠোঁটে হাসি রেখে বিদায় নিল তাদের একমাত্র আদরের বোনকে। এখন থেকে যখন ইচ্ছে তখন কাছে পাবে না তারা তাদের বোনকে। ভাবতেই ভিতরটা চুরমার হয়ে যাচ্ছে তাদের। শুভ্রা আর আরহাম আলাদা একটা গাড়িতে, আর বাকিরা আলাদা আলাদা গাড়িতে। পরিবারের সবাইকে শান্ত করতে পারলেও এখন নিজেকে অশান্ত লাগছে শুভ্রার। চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে, নিঃশব্দে কান্না করছে সে। আদৌ কি সে কাছের মানুষগুলোকে আগলে রাখতে পারবে? তাকেই তো চারদিক থেকে বিপদ ঘিরে রেখেছে। ভাইরা এতদিন তার ঢাল ছিল, ভবিষ্যতেও থাকবে, কিন্তু এখন নতুন পরিবেশে কিভাবে সে নিজেকে সামলাবে? হাজারো প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে শুভ্রার। আরহাম পাশে বসেই শুভ্রাকে পর্যবেক্ষণ করছে। মেয়েটার চোখের পানি তার মোটেও সহ্য হচ্ছে না। শুভ্রার মাথা হাল গুছিয়ে নিজের কাঁধে রাখে আরহাম। শুভ্রা বাধা দেয় না। এখন তার একটা ভরসাযোগ্য কাঁধের দরকার ছিল, যেটা তার মন্ত্রীমশাইয়ের। গোলাপ ফুলে সজ্জিত বিছানায় ঠিক মাঝে শুয়ে আছে শুভ্রা। পাশে আরহাম শুভ্রার এক হাত নিজের দুই হাতের মুঠোয় নিয়ে বসে আছে। এক দৃষ্টিতে তাকিয়েছে আরহাম শুভ্রার দিকে। মায়াবী মুখখানা এতটুকু সময়ে শুকিয়ে গেছে, ঠোঁটজোড়া হালকা কালো হয়ে আছে। খোপা করে রাখা চুলগুলো খুলে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। আরহামের চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে শুভ্রার গালে। ছেলে মানুষের নাকি কাঁদতে নেই, কিন্তু আরহাম কোনোভাবেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। আজ আবারও প্রিয় মানুষকে হারানোর ভয় তার মনেই জেগে বসেছে। চোখ বন্ধ করে ফেলে আরহাম। চোখের সামনে ভেসে উঠেছে 3 বছর আগে সেই কালো অতীত, তার ব্যর্থতা। ভাইয়া, তুমি পারোনি আমাকে বাঁচাতে। তুমি ব্যর্থ ভাইয়া, তুমি ব্যর্থ। জানো ভাইয়া, খুব কষ্ট হয় আমার। আমার শরীর খুব জ্বলে ভাইয়া, একটু ওষুধ লাগিয়ে দিবে ভাইয়া? আমি তো সহ্য করতে পারি না। তুমি না তোমার এই ছোট্ট বোনটার কষ্ট একটুও সহ্য করতে পারো না? আমি মরে যাচ্ছি ভাইয়া, ওরা পুড়িয়ে ফেলছে আমাকে। বলে চিৎকার করে ওঠে আরহাম। ঘর সাউন্ডপ্রুফ হয়, সে আওয়াজ বাইরে যায় না। সে ব্যর্থ। ভাই হিসেবে সে একজন ব্যর্থ মানুষ, যেই ব্যর্থতা তাকে 3টা বছর ধরে কুড়ে কুড়ে খাচ্ছে। কিন্তু স্বামী হিসেবে সে ব্যর্থ হতে চায় না। আরহাম তাকায় নিজের দিকে। পাঞ্জাবির উপরের দিকের দুটো বোতাম ছিঁড়ে গিয়েছে, গলার কাছে নখের দাগ বসেছে, হালকা রক্ত জমাট বেঁধেছে জায়গাগুলোতে। দীর্ঘ 31 বছরের অবিবাহিত জীবনের সমাপ্তি ঘটিয়ে এক রাশ আশা নিয়ে বাসর ঘরে ঢুকলো আরহাম। বাড়িতে আসার পর শুভ্রাকে বরণ করে তার ঘরে রেখে যাওয়া হয়েছে। বন্ধুবান্ধব খুব বেশি না থাকায় ঘরে ঢুকতে অসুবিধা হয়নি। কাজিনদের হাতে তাদের পাওনা বুঝিয়ে দিয়ে সে ঘরে ঢুকেছে। ঘরের দরজা বন্ধ করে ঘুরে দাঁড়াতেই তার পাঞ্জাবি 2 হাতে খামচে ধরে শুভ্রা। শুভ্রার হাতের বড় বড় নখ বিঁধে গেছে আরহামের শরীরে। তাতে কোনো ভ্রুক্ষেপ নেই শুভ্রার। সাপের মতো ফোঁস করে নিঃশ্বাস ছাড়ছে সে। ভূত দেখার মতো চোখ বড় বড় করে দেখছে আরহাম শুভ্রাকে। কোথায় তাকে সালাম করবে তা না করে তার পাঞ্জাবি এভাবে ধরেছে। শুভ্রাকে ভালোভাবে দেখতেই আরহামের মস্তিষ্ক জানান দেয় শুভ্রা নিজের মধ্যে নেই। শুভ্রাকে দেখে নেশাগ্রস্ত লাগছে আরহামের। এতক্ষণ কোথায় ছিলেন আপনি? হ্যাঁ, কোথায় ছিলেন? ওই নেহার কাছে ছিলেন আপনি? কেন ছিলেন নেহার কাছে? কেন? জবাব দিন আমায়। আমাকে ভালো লাগে না আপনার, তাই না? কি নেই আমার মধ্যে? আপনি কেন যাবেন ওর কাছে? কেন? হ্যাঁ, আপনি আমায় বলুন। আপনি যাননি ওর কাছে, কি হলো বলুন না।
পাগল পাগল লাগছে শুভ্রার, মাথা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে, একই সাথে বুকেও ব্যথা অনুভব হচ্ছে, মস্তিষ্ক অচল হয়ে পড়ছে। আরহামের পাঞ্জাবি খামচে ধরে মুখস্থ পড়ার মতো একই কথা বারবার বলে যাচ্ছে। কেন গিয়েছিলেন আপনি ওর কাছে? টপ টপ করে চোখ দিয়ে পানি পড়ছে শুভ্রার, সাধারণের তুলনায় অধিক পরিমাণে লাল হয়ে গিয়েছে চোখ জোড়া। আরহাম ঠায় দাঁড়িয়ে আছে, শুভ্রার প্রতিটা গতিবিধি লক্ষ্য করছে সে। এই আচরণগুলো তার চেনা, তিক্ততায় মোড়ানো অতীতে অহরহ বার সে এই আচরণ দেখেছে। অতীতের পুনরাবৃত্তি হচ্ছে আবারও, অন্য কারোর মাধ্যমে। যদি তার ভাবনা সঠিক হয় তাহলে আরহাম জানে এখন কি হবে। আরহামের পাঞ্জাবি থেকে শুভ্রার হাতের বাঁধন আস্তে আস্তে খুলে যেতে শুরু করেছে, চোখ জোড়া বন্ধ হয়ে আসছে শুভ্রার। পড়ে যেতে নিলেই শুভ্রার নরম কোমল কোমল পুরুষালী হাতে চেপে ধরে আরহাম। শুভ্রা চোখ বন্ধ করে ফেলেছে। আরহাম আলগোছে কোলে তুলে নেয় শুভ্রাকে, বিছানায় শুইয়ে দেয়। পাশেই শুভ্রার এক হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বসে পড়ে সে। নিজেকে শান্ত করে আরহাম ইঞ্জেকশনের মাধ্যমে শুভ্রার শরীর থেকে কয়েক ফোঁটা রক্ত বের করে নেয়। আরহাম শুভ্রার বাম হাতে ইঞ্জেকশন পুশ করে তার কিছুটা নিচে আরও একটা ইঞ্জেকশন এর চিহ্ন দেখতে পাই। খুব সম্ভবত কিছু সময় আগের হবে, হয়তো হালকা ফুলে উঠেছে। একটা কাচের ছোট্ট শিশিতে ভরে ফোন করে কাউকে। অপর পাশের ব্যক্তির কথা শুনে আরহাম আলগোছে ঘর থেকে বের হয়। বাড়ির বাইরে এসে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে তার হাতে তুলে দেয় শিশিটা। ছেলেটা চলে যায় শিশিটা নিয়ে। আরহাম যেভাবে বাইরে বেরিয়েছিল ঠিক সেইভাবেই আলগোছে বাড়িতে প্রবেশ করে। সন্তর্পণে নিজের ঘরে ফেরে বিছানায় শুয়ে থাকা শুভ্রার এক পাশে সে নিজেও শুয়ে পড়ে। অন্যদের মতন হয়তো আজকে তারও বাসটা স্বাভাবিক হতো। ঘরে প্রবেশ করে, ফুল সজ্জিত বিছানায় লাল টুকটুকে শাড়ি পরে এক হাত ঘোমটা টেনে লজ্জা মাখা মুখে বসে থাকতো তার বউ। আরহামের উপস্থিতি টের পেয়ে হয়তো সালাম করতো। আরহাম বাধা দিয়ে বুকে জড়িয়ে নিত। হাজারো ভাবনার মাঝে শুভ্রার দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়ে আরহাম নিজেও টের পায় না। সকালের স্নিগ্ধ আলোয় চোখ খুলে শুভ্রা নিজেকে আবিষ্কার করে কারো প্রশস্ত বুকে। ধরফড়িয়ে উঠতে নিলে দেখে সে তার মন্ত্রীমশাইয়ের বুকে। স্বপ্ন ভেবে নিজের হাতে চিমটি কাটিয়ে শুভ্রা ব্যথা পায়। মনে পড়ে মন্ত্রীমশাই এখন তার ব্যক্তিগত পুরুষ। বারান্দার দরজা খোলা থাকায় সকালের মিষ্টি রোদ ভিতরে প্রবেশ করেছে, আরহামের মুখের ওপর পড়েছে। দেখে মনে হচ্ছে আরহামের মুখশ্রী থেকে আলো ছড়াচ্ছে। শুভ্রা আলতো হাতে স্পর্শ করে আরহামের মুখ। নড়ে চড়ে ওঠে আরহাম, শক্ত করে জড়িয়ে ধরে শুভ্রাকে। ঘোর কাটি শুভ্রার, মাথাটা কেমন ঝিম ধরে আছে। রাতে তার আর মন্ত্রীমশাইয়ের বাসর ছিল, মনে পড়তেই নিজের দিকে ভালোভাবে তাকায় শুভ্রা। না, কোনো পরিবর্তন দেখতে পেল না। রাতে তো সে বিছানায় বসে অপেক্ষা করছিল আরহামের। তারপর কি হয়েছিল কোনোভাবেই মনে করতে পারছে না। মনে করতে গেলেই মাথায় ব্যথা অনুভব করছে। শুভ্রা ভাবে হয়তো কালকে সারাদিনের অত ধকলের কারণে এমন হচ্ছে। সাবধানতার স্বার্থে আরহামের হাতের ভেতর থেকে বের হয় শুভ্রা। আরহামের এত সুন্দর ঘুম কোনোভাবেই ভাঙতে চাইছে না সে। খাবার থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে হয়তো কিছুটা হালকা লাগবে। শুভ্রা যাওয়ার পরপরই চোখ খুলে আরহাম। সে এতক্ষণ জেগেই ছিল। মৃদু হেসে আবারও চোখ বন্ধ করে শুয়ে থাকে। শাওয়ার নিয়ে লাল রঙের হালকা কাজ করা শাড়ি পরে বের হয় শুভ্রা। শাড়ি পরতে তার কোনো অসুবিধা হয় না, অভ্যেস আছে। বেলকনিতে টাওয়েল মেলে দিয়ে ড্রেসিং টেবিলের সামনে এসে বসে। আয়নায় ভালো করে নিজেকে দেখছে আর গতকাল রাতের কথা মনে করার চেষ্টা করছে। গতকাল রাতেই বাড়িতে আসার পর আরহামের মা চাচিরা মিলে তাদের বরণ করে ভিতরে প্রবেশ করায়। এর মধ্যে আরহামের কাজিনরা মিলে শুভ্রাকে ঘরে নিয়ে যায়। ঘরে ঢোকা মাত্রই থমকে যায় শুভ্রা। সে যেভাবে কল্পনা করেছিল তার থেকেও কয়েক গুণ সুন্দর করে সাজানো হয়েছে। বিছানার মাঝে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে লাভ শেপ তৈরি করা। তাছাড়া ড্রেসিং টেবিল থেকে শুরু করে সব জায়গায় ক্যান্ডেলের সাথে গোলাপের সমাহার। সবাই মিলেই শুভ্রাকে বিছানার মাঝে বসিয়ে দেয়। আরহামের কাজিন বোনরা বিবাহিত হওয়ায় নানান রকম লজ্জা দিতে শুরু করে শুভ্রাকে। এক একজনের এক এক রকম লাগামহীন কথা শুনে কান গরম হয়ে যায় শুভ্রার। মনে হচ্ছে এক্ষুনি কান দিয়ে ধোঁয়া বের হবে। অস্বস্তি শুরু হয় তার। পাশে বসা রাইমার হাতের ওপর তার হাত রেখে শুভ্রা। রাইমা বুঝতে পারে শুভ্রার অবস্থা। সে কোনো রকমে সবাইকে নিয়ে ঘর থেকে বের হয়। শুভ্রাকে ইশারা করে যায় সবাইকে বাইরে রেখে সে আসতে। শুভ্রা সম্মতি জানায়। কাজিনদের মধ্যে কেউ কোনো দিন আরহামের ঘরে প্রবেশ করার সাহস পায়নি। তাছাড়া সব সময় লক করা থাকে। আজকে যখন সুযোগ পেয়েছে কিছুতেই তারা বের হতে চাইছে না। রাইমা অনেক কষ্টে তাদের নিয়ে বের হয়। সবাই যাওয়ার পর শুভ্রা বড় করে একটা নিঃশ্বাস ছাড়ে। দম বন্ধ হয়ে যাচ্ছিল তার। ভীষণ লজ্জা করছে তার।
কল্পনায় আরহামকে নিয়ে নানান রকম স্বপ্ন সাজাতে ব্যস্ত হয়ে পড়লে নেহা প্রবেশ করলো ঘরে। চারিদিকে ভালোভাবে দেখে নিল নেহা। ধীর পায়ে শুভ্রার কাছে গিয়ে বসলো। পাশে কারোর উপস্থিতি টের পেয়ে শুভ্রা তাকায় সেদিকে। নেহাকে দেখে লজ্জারাঙ্গা মুখ গম্ভীর হয়ে যায়। রাগে শরীর জ্বলে যাচ্ছে তার। বিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও দেখেনি নেহাকে। রাইমা আর অদিতি স্টেজে বলেছিল নেহা বিয়েতে উপস্থিত ছিল না। নেহা ঈর্ষান্বিত দৃষ্টিতে দেখে শুভ্রাকে। মেয়েটা তার থেকেও সুন্দর, এজন্যই বুঝি আরহাম এই মেয়েকে বিয়ে করেছে। চোয়াল শক্ত হয়ে যায় নেহার। আমি নেহা, আরহামের কাজিন। আরহাম কমপক্ষে হলেও নেহার থেকে 5-6 বছরের বড় হবে। তাহলে এভাবে নাম ধরে ডাকবে কেন? আপু, আমি যতদূর জানি আপনি মন্ত্রীমশাইয়ের চাচাতো বোন। আপনি ওনার থেকে কমপক্ষে 5 বছরের ছোট হবেন হয়তো। তাহলে নিজের ভাইকে এভাবে নাম ধরে কেন বলছেন? আরহাম আমার নিজের ভাই নয় যে তাকে নাম ধরে ডাকতে পারবো না। তাছাড়া আমি আরহামকে ছোটবেলা থেকেই ভালোবাসি, আরহামও আমাকে ভালোবাসে। মাঝখানে তুমি কাটা হয়ে ঢুকে পড়েছ। তুমি জানো আমি এতক্ষণ কোথায় ছিলাম? দাঁতে দাঁত চেপে নেহার কথা শুনছে শুভ্রা। নেহার একটা কথাও যে সত্যি নয় সে জানে, তবুও রাগ হচ্ছে তার। রাগ নিয়ন্ত্রণ করে মুচকি হেসে বলে, আচ্ছা, বুঝলাম মন্ত্রীমশাই আপনাকে ভালোবাসে। যেহেতু এখন আমাদের বিয়ে হয়ে গেছে, তিনি এখন থেকে তার বউকে মানে আমাকে ভালোবাসবেন। তার মানে কি দাঁড়ালো, একসময় ভালোবাসতো আপনাকে, যদিও মানে সঠিক কিনা সেটা সন্দেহ, কিন্তু এখন তার সর্বত্র জুড়ে আমার বাস। বুঝলেন, আমার জামাইয়ের বোন ননদিনী। নেহার নাক হালকা টেনে দেয় শুভ্রা। তাজ্জব বনে যায় নেহা। হাসে শুভ্রা। নেহার গা জ্বলে যাচ্ছে। এই মেয়ে ননদি কাকে বলছো? আরহাম আমার, শুনেছো তুমি? যাই হোক, তুমি জানো আমি আরহামের কাছ থেকে আসলাম। ইস, আমাকে ছাড়তেই চাচ্ছিল না। মাঝে কয়েক বছর আমি ছিলাম না এখানে, সেজন্য সব ভালোবাসা একেবারেই দিয়ে দিচ্ছিল। তোমার সাথে বিয়ে তো পরিবারের চাপে পড়ে করছে। কিছুদিন পর তোমাকে ছেড়ে দিয়ে আমার কাছে চলে আসবে। নিজের ব্যক্তিগত পুরুষকে নিয়ে অন্য কোনো নারীর মুখে এরকম কথা কেউ সহ্য করতে পারবেই না। শুভ্রাও পারছে না। মাথায় রক্ত উঠে যাচ্ছে তার। বাম হাতের হঠাৎ পিঁপড়া কামড় দেওয়ার মতো হালকা ব্যথা হতো, কিন্তু রেগে থাকার কারণে এড়িয়ে গেল। মানুষ বরাবরই রাগের মাথায় সবসময় ভুল সিদ্ধান্ত নিয়েই থাকে। শুভ্রার ক্ষেতেও ব্যতিক্রম হলো না। সমস্ত রাগ আরহামের উপর উঠতে লাগলো। ভুলে গেল নেহা আর মন্ত্রীমশাইয়ের মধ্যকার সম্পর্ক কেমন। মাথায় ঘুরতে শুরু করলো মন্ত্রীমশাই নেহার কাছের ছিল। নেহা উঠে দাঁড়ালো। তার কাজ শেষ। যা করতে এসেছিল সেটা করতে পেরেছে। হাসি মুখে ঘর থেকে বের হতে নেয় সে। দরজার কাছে আসতেই রাইমার মুখোমুখি হয়। রাইমা ভ্রু কুঁচকে তাকায় নেহার দিকে। আপু, তুমি এখানে কি করছো? কেন আসতে পারি না? তোমাদের ভাইয়ের বউকে দেখতে আসলাম। দেখা শেষ, এখন চলে যাচ্ছি। তুইও চল, আর এখানে থাকতে হবে না। আরহামের আসার সময় হয়েছে। রাইমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে নেহা টেনে নিয়ে যেতে শুরু করে। রাইমা সন্দেহ হয় নেহার ব্যবহারই, কিন্তু আরহামের আসার সময় হয়েছে বিধায় সে আর এসব নিয়ে ঘাটে না। আর মনে করতে পারছে না শুভ্রা রাইমাদের ঘর থেকে বেরোতে দেখেছিল সে রাতে। তারপর কি হয়েছে, আরহাম কখন এসেছে, কিছুই মনে নেই তার। হাজার চেষ্টা করার পরেও যখন মনে করতে পারলো না, বা তখন এক প্রকার বাধ্য হয়ে আরহামকে ঘুম থেকে জাগাতেই শুরু করলো। একমাত্র আরহামই তাকে সব বলতে পারবে। শুভ্রা আলতো হাতে আরহামের মাথার চুলে বিলি কাটতে কাটতে রাখতে শুরু করেন। কিন্তু শুভ্রা কি জানতো, যখন সে রাতের কথা মনে করায় মগ্ন ছিল তখন আরহাম তাকে মুগ্ধ নয়নে দেখেছে। সদ্য ফুটা পদ্ম ফুল দেখেছে আরহাম। সেই ফুলে শিশিরের ন্যায় পানি জমেছিল, স্নিগ্ধতার সাথে মুগ্ধতা ছড়িয়েছিল। তখন তার মাথায় একটা কথাই এসেছিল, শুভ্রপরী, তার শুভ্রপরী। শুভ্রা যখন তাকে ডাকতে ধরে তখনই সে আবারও চুপ বন্ধ করে ফেলে। মন্ত্রীমশাই, মন্ত্রীমশাই উঠুন। এই যে মন্ত্রীমশাই, আরে উঠুন না। আরহাম শুভ্রাকে নিচে বুকের ওপর টেনে জড়িয়ে নেয়। হাঁ হয়ে যায় শুভ্রা। এই মন্ত্রী ঘুমের মধ্যে তার সাথে কি শুরু করলো? আরহাম ঘুম চড়ানো গলায় বলে, ঘুমোতে দাও বউ, এত সকাল সকাল ডাকছো কেন? এমনিতে রাতে তোমার জন্য ঘুমোতে পারেনি। আমার জন্য ঘুমোতে পারেনি মানে? কি করেছি আমি? আপনি উঠুন তো। আমাকে রাতে কি হয়েছে একটু বলুন তো, আমার না কিছু মনে পড়ছে না। আরহামের বুকের উপর থেকে নামিয়ে বিছানায় শুয়ে দেয় শুভ্রাকে। শুভ্রার দুই পাশে দুই হাত রেখে কেমন যেন চাহনিতে দেখতে শুরু করে তাকে। চোখ পিট পিট করে শুভ্রা।
মন্ত্রীর হাবভাব মোটেও সুবিধার লাগছে না তার কাছে। আরহামকে 2 হাতে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে চটজলদি উঠে পড়ে এসে বাঁকা হাসে আরহাম। আপনি এমন কেন করছেন? সত্যি করে বলুন না, রাতে কি হয়েছে? শুনবে নাকি প্র্যাকটিক্যাল দেখবে? ভ্রু নাচিয়ে বলে আরহাম। শুভ্রা 2 হাতে মুখ চেপে ধরে। উল্টাপাল্টা চিন্তা তার মাথায় ঘুরপাক খাচ্ছে। উল্টাপাল্টা কিছু ভেবে না বউ। আমি ঘরে এসে দেখি ক্লান্ত থাকায় তুমি ঘুমিয়ে পড়েছিলে। লজ্জা পায় শুভ্রা। আরহাম তার মনের কথা বুঝতে পেরেছে ভেবে। তাছাড়া কথায় কথায় বারবার বউ ডাকছে তাকে। অদ্ভুত এক ভালো লাগায় ঘিরে ফেলেছে শুভ্রাকে। ঘরের বাইরে থেকে রাইমার ডাক শুনে শুভ্রা তাকায় ঘড়ির দিকে। সকাল 8টা বেজে গিয়েছে। নতুন বউ এখনও ঘর থেকে বের হয়নি। কে কী ভাববে? তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে পড়ে শুভ্রা। আরহাম স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। শুভ্রাকে যা বলেছে তাই বিশ্বাস করেছে। রাইমা শুভ্রাকে বিভিন্নভাবে লজ্জা দিতে ব্যস্ত। শুভ্রাও চুপচাপ হজম করছে। রাইমার সাথে সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতেই হঠাৎ বড় বড় শ্বাস দিচ্ছে শুভ্রা। একটুর জন্য একটা দুর্ঘটনা থেকে বেঁচে গেছে। কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকায় সামনে থাকা যুবকটির দিকে। চেনা চেনা লাগছে তার। তাকে না ধরলে হয়তো সেই নিচেই পড়ে যেত। আর তো মাত্র 5-6টা সিঁড়িই ছিল। হঠাৎ কিভাবে যে পড়ে যেতে ধরলো এখনও বুঝতে পারছে না। রাইমা ভয়ার্থ হয়ে আছে। আরে ভাবি, সাবধানে হাঁটাচলা করবেন তো। কিঞ্চিত অবাক হলো শুভ্রা। তাকে ভাবি রাখছে কেন? তার মানে ইনিও হয়তো তার মন্ত্রীমশাইয়ের কোনো কাজিন হবে। কিন্তু বিয়েতে তো দেখলো না। অবাক হচ্ছেন কেন ভাবি? ও আচ্ছা, আপনি তো আমাকে দেখেননি। আমি নিতু, আরহাম ভাইয়ের একমাত্র চাচাতো ভাই। ধন্যবাদ ভাইয়া। শুভ্রার কথার বিপরীতে মুচকি হাসলো নিতুল। শুভ্রা দেখল নিতুলের মুখ থেকে হাসি যাচ্ছেই না। নিতুল আর রাইমা ছাড়া আরহামের কোনো কাজিন এখনও ঘুম থেকে ওঠেনি। রাত জেগে আড্ডা দেওয়ার কারণে হয়তো। তাছাড়া বাড়ির বড়রা সকলেই ড্রয়িং রুমে উপস্থিত। সবাই শুভ্রাকে ঘিরে দাঁড়িয়েছে। নীলিমা শিকদার উত্তেজিত হয়ে পড়েছেন। মা, তোর কিছু হয়নি তো? কোথাও ব্যথায় পেয়েছিস? দেখে শুনে হাঁটতে পারিস না? এক্ষুনি বড় দুর্ঘটনা হতে যাচ্ছিল। নিতুল না ধরলে কি হতো বলতো? আর এত তাড়াতাড়ি তোকে উঠতে কে বলেছে? নীলিমা শিকদার শুভ্রাকে খুঁটিয়ে দেখছেন। চোখে পানি চিকচিক করছে। শুভ্রা অবাক চোখে দেখছে নীলিমা শিকদারকে। তার প্রতি একরাশ ভালোবাসা স্নেহ দেখতে পাচ্ছে। নীলিমা শিকদারকে শান্ত হতে না দেখে শুভ্রা জড়িয়ে ধরে তাকে। আন্টি দেখুন, আমার কিচ্ছু হয়নি। উনি তো ধরে ফেলেছেন আমায়। আপনি উত্তেজিত হবেন না। নীলিমা শিকদার তড়িৎ তার নিজের কাছে থেকে আলাদা করে শুভ্রাকে। বড়সড় একটা ধমক দেয়। যা সর, সামনে আসবি না আমার। রাইমা, ওকে যেন আমার সাথে আর কথা না বলে। আন্টি আন্টি করে যাচ্ছে। একমাত্র ছেলেকে বিয়ে দিয়েছি, ছেলের বইয়ের মুখ থেকে আন্টি শোনার জন্য? এর আগে একবার বলেছিলাম আমাকে আন্টি না বলতে। বলে দে ওর আন্টি হয় তার কাছে যেতে, আমার কাছে যেন না আসে। রাগে গজগজ করতে করতে রান্না ঘরে চলে গেলেন নীলিমা শিকদার। শুভ্রা ভ্যাবলার মতো তাকিয়ে আছে। শাশুড়ি হঠাৎ এমন রেগে যাওয়ার কারণ মাথায় ঢুকলো না। সবার দিকে তাকাতেই দেখলো সবাই হাসছে। এতে আরও বিভ্রান্তিতে পড়ে গেল শুভ্রা। সে কি কোনো ভুল করেছে? কিরে রাইমা, আন্টি ওভাবে রেগে গেল কেন? আমি কি কোনো ভুল করেছি? শুভ্রার মাথায় চাটি মারে রাইমা। বুদ্ধিমতী শুভ্রা এতটুকু বুঝতে পারল না। মামিমা তোকে আগে বলেনি ওনাকে মা বলে ডাকতে? তাহলে আন্টি ডাকছিস কেন? আন্টি ডাকার কারণেই অমন করলো। রাগ করেনি, তোর উপর অভিমান করেছে। হয়তো কারো প্রতিচ্ছবি তোর ভিতরে দেখতে পেয়েছে। জিভে কামড় দেয় শুভ্রা। এর আগে যে আন্টি বলার কারণে ধমক খেয়েছিল সে ভুলেই গিয়েছিল। সবার দিকে একবার তাকিয়ে দ্রুত পাই রান্নাঘরের দিকে যেতে শুরু করে। ইস, শ্বশুর বাড়িতে প্রথম দিনই শাশুড়িকে রাগিয়ে দিয়েছে। শুভ্রার যাওয়ার দিকে তাকায় হাসছে সবাই। রাইমা ছাড়া সব মেয়ে বউরা রান্নাঘরে চলে গিয়েছে। বাড়ির উপস্থিত পুরুষরা সোফায় বসে। সবাইকে সরে যেতে দেখে রাইমা তাকায় সিঁড়ির দিকে। নিচ থেকে 5 নম্বর সিঁড়িটাতেই তেল জাতীয় কিছু দেখতে পায়। হাত দিয়ে দেখতেই শিওর হয় সত্যিই তেল। অবাক হলেও কোনো প্রকার প্রতিক্রিয়া ছাড়া সকলের সাথে সোফায় গিয়ে বসে। নিজেকে স্বাভাবিক রাখে। রান্নাঘরে সবাই মিলে সকালের নাস্তা তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছে। শুভ্রা এসে নীলিমা শিকদারকে পিছন থেকে জড়িয়ে ধরে। নীলিমা শিকদার প্রথমে হক চুকিয়ে গেলেও যখন বুঝলো তাকে শুভ্রা জড়িয়ে ধরেছে তখন মুচকি হাসলো। আমি না বলে আসলাম কেউ যেন আমার কাছে না আসে। তাহলে আসলে কেন? মা, থেমে গেল নীলিমা শিকদারের হাত। কি অদ্ভুত!
সেই একই অনুভূতি তার মাতৃত্বকে আবারও নাড়িয়ে তুলল। কত বছর পর সে আবারও অনুভব করলো, হোক না সেটা ছেলের বউয়ের মুখ থেকে, কিন্তু ডাক তো একই। ঘুরে দাঁড়ালেন তিনি, আলতো হাতে শুভ্রার গাল স্পর্শ করলেন। চোখে অশ্রুর সাথে অনির্দিষ্ট ভালোবাসা প্রকাশ পাচ্ছে। আর কোনো দিন আন্টি ডাকলে সত্যি আমি তোর সাথে কথা বলবো না, আর কোনো আপনি আপনি করবি না। আচ্ছা আন্টি। আরে না। আচ্ছা মা। রান্নাঘরের সবাই হাসলো শুভ্রার কথা শুনে। নীলিমা শিকদার মিছিমিছি রাগ দেখানোর ভান করলেও হেসে ফেললেন। শুভ্রা শাশুড়ির এমন ভালো মানুষইতে খুব বেশি অবাক হলো না, কারণ সে জানে সব শাশুড়ি একরকম হয় না। তার শাশুড়ির মতো তো তার পরিবারেতেও দুজন মানুষ আছে যারা কখনোই তার ভাবিদের সাথে খারাপ ব্যবহার করেনি, উল্টো সবসময় নিজের মেয়ের মতোই আগলে রেখেছে। শুভ্রা সবসময় চাইতো তার শাশুড়িও যেন তার বড় মাদের মতোই হয়। তার চাওয়া পূর্ণ হয়েছে। আজ কত বছর পর কাউকে মা ডাকতে পেরে কেমন সুখ সুখ লাগছে শুভ্রার। চোখের কোণে জল জমা হচ্ছে। তোমাদের শাশুড়ি বৌমার ভালোবাসা শেষ হলে এখন রান্না শেষ করি। আমি একটা ছেলের বউ পেয়েছি, যে কিনা ভালোবাসা তো দূর, সারাদিন ঝগড়া করে আমার সাথে। দেখো, দেখে শেখো শাশুড়িকে কিভাবে ভালোবাসতে হয়। মিথ্যে রাগ দেখিয়ে বলল আরিফা তালুকদার। তার একমাত্র ছেলের বউ সাথী হেসে উঠলেন শাশুড়ি কথায়। সে নিজেও জড়িয়ে ধরল আরিফা তালুকদারকে। হয়েছে এবার, তুমিই তো আমার সাথে ঝগড়া করো, আমি মোটেও করি না। হাসলেন আরিফা তালুকদার। তার আর তার ছেলের বইয়ের সম্পর্কে সব কিছুই আছে ঝগড়া ভালোবাসা। নীলিমা শিকদারের বোন নিরিতা শেখ আর ভাবি রুবিনা মির্জা তাকায় তাদের বউদের দিকে। তাদের বউয়েরাও দেরি না করে জড়িয়ে ধরে তাদের। রান্নাঘরে সবাই একসাথেই হেসে ওঠে। ড্রয়িং রুম থেকে দেখে সবাই, তাদের মুখেও তৃপ্তির হাসি। জোর করে নিজের হাতে সকলের জন্য চা কফি বানিয়েছে শুভ্রা। শাশুড়ি মায়ের কাছ থেকে কম বকা শুনতে হয়নি তাকে। কিছুতেই তাকে করতে দিবেন না বলে পণ করেছিলেন তিনি, যদি হাত পুড়িয়ে ফেলে এই ভয়। কিন্তু শুভ্রাও তো নাছোড় বান্দা, শেষে বাধ্য হয়ে শুভ্রাকে শুধু চা কফি বানানোর অনুমতি দিয়েছেন। কে চা খায় কে কফি খায় সব বলে দিয়েছেন, এবং সাথে চিনির পরিমাণ। কিন্তু আরহামের বেলায় বলে দিতে হয়নি, শুভ্রা নিজেই করেছে। এই নিয়ে ভাবিদের কাছ থেকে লজ্জা পেতে হয়েছে তাকে। নিজেই পরিবেশ করবে বলে জানিয়েছে। এতক্ষণে ড্রয়িং রুম পাই সবাই উপস্থিত হয়েছে, শুধু নেহা, আরহাম আর বাড়ির বাচ্চারা বাদে। নেহাকে উপস্থিত না দেখে বাঁকা হাসে শুভ্রা। সবাইকে তাদের নির্দিষ্ট চা কফি দিয়ে দেয়। অনেক সুন্দর হয়েছে বৌমা। এতদিনে মনে হচ্ছে ভালো কোনো স্বাদ পেলাম। এতদিন এক চা খেতে খেতে অবস্থা খারাপ ছিল, আজ মনটা জুড়িয়ে গেল। নীলিমা শিকদারের চোখ গরম করে তাকায় আসাদ শিকদারের দিকে। আসাদ শিকদার ফিক করে হেসে দেন। একে একে সবাই প্রশংসা করে। সাথে এক কাপ কফি এনে শুভ্রার হাতে ধরিয়ে দেয়। এটা তোমার মন্ত্রী মশাইকে দিয়ে এসো, নতুন বউ তুমি, তবুও তোমাকে কাজ করতে বলেছি। যেহেতু তুমি বানিয়েছো তাই তুমিই দিয়ে এসো, প্রতিদিন তো মামিমা দেয়, আজকে না হয় তুমিই যাও। চোখ টিপে বলে সাথী। শুভ্রা যেতে না চাইলে জোর করে পাঠিয়ে দেয়। আরহাম সবে মাত্র শাওয়ার নিয়েছে, শার্টলেস হয়ে আছে, চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। বিছানার ওপর টাওয়েল রেখে দাঁড়ায় ড্রেসিং টেবিলের সামনে। দৃষ্টিতে আবদ্ধ হয় গলার কাছে থাকা ক্ষতগুলো। হাত বুলোই সেগুলোর ওপর। শুভ্রার বড় বড় নখের ওপর তার প্রচণ্ড রাগ হচ্ছে। বিনা কারণে কিভাবে ক্ষত করেছে, এগুলো তো অন্য কারণেও করতে পারত। শুভ্রা হাতে কফি মগ নিয়ে দরজায় পাসওয়ার্ড দিচ্ছে। কফি মগটার দিকে যতবার তাকাচ্ছে ততবারই পেট ফেটে বমি আসতে চাইছে। মিষ্টিবিহীন এই তেঁতুগুলো খাবে তার মন্ত্রীমশাই, এই জন্যেই হয়তো কফির মতোই হয়েছে তেঁতু। ঘরে ঢুকে চোখগুলো রসগোল্লার ন্যায় বড় বড় হয়ে গিয়েছে শুভ্রার। মোহিত হয়ে দেখছে আরহামকে। প্রতিদিন জিম করা আরহামের সিক্স প্যাকওয়ালা বডি, আরহামের বুকের বাঁ পাশের তিলটা অদ্ভুতভাবে টানছে শুভ্রাকে। আরহাম মুখে দুষ্টু হাসি ফুটিয়ে এগিয়ে আসে শুভ্রার কাছে। শুভ্রার হাত থেকে কফি মগটা নিয়ে শুভ্রাকে টেনে নিয়ে গিয়ে বসায় বিছানার উপর। কিছুক্ষণ পর বলে, আমার কাজ শেষ, দেখো তো এখন কত সুন্দর লাগছে। সম্মোহিত শুভ্রার ঘোর কাটে, লজ্জা পায় এভাবে তাকিয়েছিল ভেবে। আরহাম কখন তাকে বিছানায় বসিয়েছে বুঝতেই পারেনি। আরহামের হাতে থাকা নিজের দুই হাতের দিকে দেখতেই চোখজোড়া বড় বড় হয়ে যায়। তার এত স্বাদের নখগুলো নেই। আরহামের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেয়। প্রথমে চোখ ডলে শুভ্রা, তারপর ভালো করে হাতের দিকে তাকাতেই দেখে সত্যিই তার নখগুলো নেই। এত যত্ন করে রাখা নখগুলো একেবারেই কেটে দিল। তেতে উঠল শুভ্রা।
কিন্তু এটা কি হলো? শুভ্রাকে কোনো পাত্তা নিয়ে দিয়েই কফি মগ হাতে নিয়ে ব্যালকনিতে চলে গেল আরহাম। রাগে দুঃখে মাথা ফাটাতে ইচ্ছে করছে শুভ্রার। আহারে, তার সাথে নগুলো! হঠাৎ শুভ্রার মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল। সে আর আরহামকে কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেল। এখন কিছু করবে না, এর সত্য তুলবে সময় মতো। কাউকে কিছু না জানিয়ে পার্টি অফিসে চলে এসেছে আরহাম। বাড়িতে জানালে হয়তো বিয়ের পরের দিন না আসার জন্য জোর করতো, কিন্তু সেই মন্ত্রী মানুষ, জনগণের দায়িত্বও তার কাঁধে। আরহামের জন্য অগত্যা ফাহিমকেও আসতে হয়েছে। রাগে দুঃখে টেবিলের সাথে মাথা ঠেকিয়ে আরহামকে দেখছে ফাহিম। এখন মনে হচ্ছে বাবার বিজনেস সামলানোই ভালো হতো। কেন যে রাজনীতির প্রতি এত আগ্রহ দেখাতে গেল? আরহাম শান্ত চোখে দরজার দিকে তাকিয়ে আছে, হয়তো বা কারোর আসার অপেক্ষা করছে। ভাই, আজকে কি খুব দরকার ছিল আসার? চুপ থাক ফাহিম। সাধে কি বিয়ের পরের দিন বউ রেখে এসেছে? কোথায় এখন বউয়ের সাথে রোমান্স করবো, তার বদলে কাজ করতে হচ্ছে। তোর আবার কিসের কষ্ট? চুপ থাক। কানে হাত চেপে ধরলো ফাহিম। মনে মনে আরহামের গোষ্ঠীর পিন্ডি চটকাচ্ছে। নির্লজ্জ মন্ত্রী। আরহামের ফোনের নোটিফিকেশন আসায় সেদিকে দেখে। ঠোঁটে মৃদু হাসির সৃষ্টি হয়, তবে পরক্ষণেই আবার কোনো কিছু চিন্তায় তা গায়েব হয়ে যায়। এবার দৃষ্টি ফেলে দরজার দিকে। তখনই শুভ ভিতরে প্রবেশ করে। ভাই এই যে। আরহামের হাতে কয়েকটা কাগজ দেয় শুভ। আরহাম চোখ বন্ধ করে বড় করে নিঃশ্বাস ছেড়ে দেখে কাগজগুলো। আরহামের হাত কাঁপছে, চোখজোড়া রক্তিম হয়ে উঠেছে, বুকের ভিতর প্রবল ব্যথা হচ্ছে। ভয় তাকে চারিদিক থেকে ঘিরে নিয়েছে। শুভ আর ফাহিম আরহামের অবস্থা দেখে ভয় পেয়ে যায়। ফাহিম পানি এগিয়ে দেয় আরহামের দিকে। আরহাম এক হাতে খামচে ধরে কাগজগুলো, আরেক হাতে গায়ের সমস্ত শক্তি প্রয়োগ করে ছবির টেবিলটি ঘুষি মারে। মুহূর্তের মধ্যেই হাত রক্তাক্ত হয়ে যায় আরহামের। গলগল করে রক্ত পড়তে শুরু করে। অন্তরাত্মা কেঁপে ওঠে ফাহিম আর শুভর। আরহামকে কখনো তারা এমন অবস্থায় দেখেনি। চিৎকার করে ওঠে আরহাম। ড্রাগ। আরহামের সামনে অনুভূতি শূন্য হয়ে বসে আছে ফারহাদ, রাহাত, রিমন আর ফাহিম। শুভ আরহামের হাতে ব্যান্ডেজ করছে। টেবিলে ঘুষি মারার কারণে হাত অনেকখানি থেতলে গেছে, কিন্তু সেদিকে বিন্দু মাত্র ভাবান্তর নেই আরহামের। তার নজর টেবিলের ওপর রাখা কাগজগুলোর দিকে, বাকিদের নজরও সেই দিকে। আরহামের অবস্থা দেখে ফাহিম যখন কাগজগুলো দেখার জন্য নেয়, তখন তার মনে হয়েছিল তার কলিজা কেউ ছিঁড়ে নিয়ে যাচ্ছে। থমকে গিয়েছিল সে। কাগজগুলো ছিল মেডিকেল রিপোর্ট, যেখানে শুভ্রার নাম জজ্জল করছে। তার মধ্যেই ফারহাদ, রাহাত আর রিমন আসে। আরহাম তাদের দেখেছিল, জানতো না ফাহিম। তারাও এসে দেখার পর থেকেই অনুভূতি শূন্য হয়ে বসে আছে। এসব দেখার জন্যই বুঝি আরহাম তাদেরকে ডেকেছে। তার মানে আরহাম আগে থেকেই জানতো তাদের চার ভাইয়ের অবস্থা একই রকম। মাথায় তাদের প্রশ্নের মেলা জমেছে। কিভাবে তারা এত কেয়ারলেস হতে পারলো নিজেদের কলিজার বোনের প্রতি? আরহাম টেস্ট না করালে হয়তো জানতেই পারতো না। তাদের পরিবারে আর কোনো মেয়ে না থাকায় শুভ্রাকে ছোট থেকেই আগলে রেখেছে তারা। ভাই বোনের সম্পর্কে যতটা ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান থাকা দরকার, তার থেকেও কয়েক গুণ বেশি তাদের মধ্যে। একে অপরের সমস্যা বলার আগেই বুঝে যায় তারা। যে কোনো বিপদে একে অপরের পাশেই থাকা। কেউ সামান্য অসুস্থ হলেও চিন্তায় রাতের ঘুম উড়ে যেত তাদের। সেই বোনের প্রতি কিনা তারা অসতর্ক হয়ে পড়েছিল। ভাইয়া দেখছো, এটা সেই ট্রাক যার জন্য বোনিকে হারাতে বসেছিলাম। কত না কষ্ট সহ্য করেছিল আমাদের ছোট্ট বোনি। নিজের চোখে দেখছিলাম সব কিছু। এখনও সেই সময়গুলো ভাবলে ভয় গা শিউরে ওঠে। এত কষ্ট করে সব কিছু সামলানোর পরেও দেখো, আবারও সেই অতীতের পুনরাবৃত্তি হলো। আমরা এতটা কেয়ারলেস কীভাবে হলাম ভাইয়া? কীভাবে হলাম? বনি আবারও সেই অসহ্য ব্যথায় চটফট করছে, কিন্তু আমরা কিছুই করতে পারছি না। কাকা চাচিমাকে দেয়া কথা রাখতে পারিনি আমরা ভাইয়া। আমাদের অসতর্কতার জন্য আবারও বনিকে কষ্ট পেতে হলো। আমাদের জন্য বারবার বনির জীবনে অন্ধকার নেমে আসছে। অকৃতজ্ঞ আমরা। ফাহিমের কান্না ভেজা কণ্ঠে বলা কথাগুলো শুনে বুকে মোচড় দিয়ে উঠল তাদের। সত্যিই তো, আজ তাদের অসতর্কতার কারণেই সেই অসহ্য যন্ত্রণার শিকার হতে হলো তাদের ছোট্ট বোনটাকে। গাল ফুলিয়ে বসে আছে শুভ্রা রাইমার ঘরে। বিয়ের পরের দিন মন্ত্রীমশাই কাজে চলে গেল। ভাবতেই অভিমান জমে যাচ্ছে আরহামের উপর। তার পাশেই নীলিমা শিকদার রাগে কচকচ করছে। এমনিতেই তিনি রাজনীতি পছন্দ করেন না, তার উপর আরহামের এমন দায়িত্বজ্ঞানহীন কাজে তিনি প্রচণ্ড রেগে গেছেন। মন্ত্রী হয়েছে জন্য কি বিয়ে পরের দিন কাজে যেতে হবে? জনগণের সাথে সাথে যে এখনও বইয়ের দায়িত্ব তার ওপর, সে কি জানে না? আজকে আসুক একবার বাড়িতে,
বউ ভাতের জন্য আত্মীয়রা আসা শুরু করেছে, অথচ তোমার ছেলের কোনো খোঁজই নেই। বিয়ানরা এসে যদি জিজ্ঞেস করে তাদের মেয়ে জামাইয়ের কথা, তাহলে কি বলবো ভেবেছো একবারও? লাই দিয়ে দিয়ে মাথায় ছেলেকে মাথায় তুলেছো। ছেলে কি একা আমার? আসাদ শিকদার ভাবলেন তাকে কেন এর মধ্যে টানছেন। সে কি বলেছে আরহামকে যেতে? এখন তার বলতে ইচ্ছে করছে। ছোট থেকে মাথায় তুলেছ, এখন আমার দোষ দিচ্ছ? উঁচুতে মহিলা। কিন্তু সাহস করে কিছু বলতে পারলেন না। এখন কিছু বলা মানেই চলন্ত আগুনের মধ্যে ঘি ঢালা। নীলিমা শিকদার যে এখন থামবার নয় সবাই জানে, তাই তারা সেখান থেকে চলে গেল। নীলিমা শিকদারও কিছুক্ষণ গজগজ করে চলে গেলেন। শুভ্রা শুধু তাদের কাহিনী দেখেই গেল। রাইমা আর বাকি মেয়ে কাজিনরা রয়ে গেল। আর কিছুক্ষণ পর বউ ভাতের অনুষ্ঠান। শুভ্রাকে সাজাতে হবে। পার্লার থেকে লোক আনতে বারণ করেছে শুভ্রা। রাইমা এক গালে হাত দিয়ে শুভ্রাকেই দেখছে। সেই কখন থেকে গাল ফুলিয়ে আছে। শুভ্রা, আর গাল ফুলিয়ে থাকিস না, এবার অন্তত তৈরি হয়ে নে। দেখ, মানুষজন আসা শুরু করেছে। ভাইয়ার হয়তো কোনো দরকারি কাজ পড়ে গেছে, তাই বেরিয়েছে। না হলে বিয়ের পরের দিন কোন ছেলে এভাবে বের হয় বলতো? শুভ্রা জানে আরহাম নিশ্চয়ই কোনো দরকারি কাজের জন্যই বেরিয়েছে, কিন্তু সে মানতে নারাজ। দেখ রাইমা, একদম ভাইয়ের চামচামো করবি না। অন্যদিন হলে মানা যেত, কিন্তু ওনাকে আজকেই কেন বের হতে হলো? রাইমা কথা বাড়ালো না। আরহামের ওপর সেও বিরক্ত হয়েছে। গতকাল থেকেই আরহামের সাথে কথা বলার সুযোগ খুঁজছে, কিন্তু পাচ্ছে না। নানান চিন্তায় আছে। আরহামের সাথে কথা বলা দরকার। জোরপূর্বক শুভ্রাকে সাজাতে শুরু করে রাইমা। সাথে সঙ্গ দেয় আরহামের মামাতো খালাতো বোনেরা। হালকা সাজেই শেষ করে। শুভ্রা এর মধ্যে একবারও নেহাকে দেখেনি। এত বেলা গড়িয়ে গেল অথচ নেহা ঘর থেকে বের হয়নি। অদ্ভুত লাগলো তার কাছে। মেয়েটাকে তো কোনো না কোনোভাবে শায়েস্তা করতে হবে। তার মন্ত্রীমশাইকে নিয়ে তার সামনে উল্টোপাল্টা কথা বলা। রাই, নিহাপুকে দেখছি না যে? কালকে রাতে দেখেছি, তারপর সকাল থেকে একবারও দেখলাম না। নেহার কথা শুনে রাইমা কোনো কথা বলল না। আরহামের মামাতো বোন উর্মি বলল, তুমি নেহা আপুর সম্পর্কে কিছু জানো না বড় ভাবি? ভাইয়াকে তো নেহা আপু। কথা শেষ করতে পারল না উর্মি। তার আগেই রাইমা থামিয়ে দিল তাকে। কি বলছো উর্মি আপু? এখন এসব বলার সময়? আলগোছে কথা কাটিয়ে দিল রাইমা। সেই ভুলে গিয়েছে শুভ্রা সব জানে। হাসলো শুভ্রা রাইমার কথা কাটানো দেখে। তাকালো সামনে থাকা আয়নার দিকে। স্পষ্ট দেখা যাচ্ছে ঘরের দরজার কাছে নেহা দাঁড়িয়ে আছে। আচ্ছা, সে যাই হোক, বড় ভাবি কেমন লাগলো আমাদের ভাইয়াকে? না মানে উর্মির কণ্ঠে দুষ্টুমি। একে একে সবাই চেপে ধরলো শুভ্রাকে। গতকাল রাত নিয়ে নানান প্রশ্ন ও লজ্জা দিতে শুরু করলো। শুভ্রা ভাবছে রাতে তো সে ঘুমিয়ে পড়েছিল, এখন এদের কি এই কথাই বলবি? আয়নার দিকে আরেকবার তাকাতেই দেখলো নেহা রেগে ঘরের দিকে তাকিয়ে আছে। রেজাউল চৌধুরীকে আজকে হাসপাতাল থেকে ডিসচার্জ করে দেওয়া হয়েছে। গাড়িতে স্ত্রীর পাশেই বসেছেন তিনি। সামনে ড্রাইভারের পাশেই বসেছে ইকবাল। রেজাউল চৌধুরীর বিশ্বস্ত গার্ড হওয়ার কারণে তিনি তার গাড়িতে চলাচল করেন। তাদের পেছনে আরও দুটো গাড়ি আসছে। রেজাউল চৌধুরী হতভম্ব হয়ে আছে। হাসপাতালে থাকার কারণে আরহামের বিয়ের খবর তিনি পাননি। এইমাত্র ইকবালের থেকে জেনেছেন। বড় ঝটকা তো তখন খেয়েছেন যখন জানতে পেরেছেন ইশতিয়াক খানের একমাত্র নাতনির সাথে আরহামের বিয়ে হয়েছে। রেজাউল চৌধুরীর পুরো মুখই ভয়াত্তর হয়েছে। আয়শা চৌধুরীর ঠোঁটের কোণে মৃদু হাসি। তিনি জানেন তার স্বামীর বিয়ের কারণ। ট্রাফিক জ্যাম আটকে পড়া যায় তারা। আয়শা চৌধুরী ওদিক তা দেখছেন। হঠাৎ তার নজর থেমে যায় ট্যাক্সিতে থাকা আরাজের দিকে। অপলক চেয়ে আছেন তিনি। চোখের পাতা ফেললেই যেন আর দেখতে পাবেন না। আরাজের শরীরেই থাকা ক্ষতগুলো এখনও স্পষ্ট। সেগুলোর দিকে দেখতেই চোখের কোণে পানি জমা হলো আয়শা চৌধুরীর। তার ইচ্ছা করছে এখনই চলে যেতে আরাজের কাছে। রেজাউল চৌধুরী স্ত্রীর দৃষ্টি অনুসরণ করে তাকান। আরাজকে দেখতেই তিনি গাড়ির কাঁচ তুলে দেন। অগ্নিদৃষ্টি নিক্ষেপ করেন স্ত্রীর দিকে। আয়শা চৌধুরীর গলা চেপে ধরেন। রাগে দাঁত কটমট করছেন তিনি। আয়শা চৌধুরী কোনো প্রতিক্রিয়া করল না, যেন এটা তার সাথে প্রতিনিয়ত হয়ে থাকে। রেজাউল চৌধুরী থেকে নিজেকে আলগোছে ছাড়িয়ে নেন। জ্যাম ছুটে যায়। আরেকবার আর চোখে দেখে আরাজকে। আবার কোনোদিন দেখবেন কে জানে। আরাজের চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে, কিন্তু পরক্ষণেই মুছে ফেলে সে। যতক্ষণ পর্যন্ত আয়শা চৌধুরীদের গাড়ি দেখা যায় ততক্ষণ দেখে আরাজ। সব থেকেও আজ সে নিঃস্ব। চাপা দীর্ঘশ্বাস ফেলে।
বাড়িতে ফেরার পর থেকে নীলিমা শিকদারের কাছে একের পর এক ছাড়ি খাচ্ছে আরহাম। বাকিরা চুপচাপ মজা নিচ্ছে। একমাত্র নীলিমা শিকদার ছাড়া কারোর এত সাহস নেই আরহামকে এইভাবেই ছাড়ি মারবে। তোমার আক্কেল জ্ঞান দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। একজন মন্ত্রী হয়ে কিভাবে এমন দায়িত্ব জ্ঞানহীন হতে পারো তুমি? নীলিমা শিকদার গজগজ করেই যাচ্ছেন। আরহাম জানে তার মা নিজে থেকে না থামা অবধি কেউ থামাতেই পারবে না। আসাদ শিকদার ঠোঁট প্রসারিত করে হাসছেন। আরহাম যতবার তার দিকে তাকাচ্ছে ততবারই আসাদ শিকদারের হাসির রেখা বেড়েই চলেছে। আসাদ শিকদারের দিকে চোখ গরম করে তাকিয়ে ধপাধপ পা ফেলে ঘরের দিকে চলে গেল আরহাম। নীলিমা শিকদারের কাছে আরহাম এখনও সেই ছোট্ট বাচ্চা খোকা। আরহামের ঘর যাওয়ার জন্য আরহাম, রাইমা, নেহা আর নিতুলের ঘর পার করতে হয়। তাদের ঘরগুলো একই সিরিয়ালে। নেহার ঘরের সামনে এসে দাঁড়ালো আরহাম। ভিতরে নিতুল আর নেহার কথা শোনা যাচ্ছে। দরজা লাগানো নেই, ভিড়িয়ে রাখা। আরহাম নক করতেই যাবে তার আগে নেহা বের হয় ঘর থেকে। নিজের ঘরের সামনে আরহামকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাকের পাশাপাশি ভয়ে চুপসে যায় নেহা। আরহাম তীক্ষ্ণ চোখে নেহাকে আপাতমস্তক দেখে। ওয়েস্টার্ন ড্রেস পরেছে নেহা। কি ভাই, এখানে দাঁড়িয়ে কি করছো? সূর্য কোন দিকে উঠেছে আজকে? নেহার পেছন থেকে নিতুল বলে। আরহাম প্রতিক্রিয়াহীন। সূর্য ঠিক দিকে উঠেছে নিতু, তোর বন্ধু একটু বেশি সাধু, তাই আর কি। ভাবলাম ভেতরতে কোনো ছেলে আছে, মনে করাতে এসেছিলাম এটা মন্ত্রী আরহাম শিকদারের বাড়ি। যাক, বাদ দে। চলে যায় আরহাম। নেহা অবাক হয়ে দেখলো নিতুলের দিকে, কিন্তু নিতুল কিছুই বলল না। সে চুপচাপ তার ঘরে চলে গেল। আরহামের কথার ইঙ্গিত দুই ভাই বোন বুঝতে পেরেছে। সত্যি কথাই তো বলেছে, এতে নিতুলের প্রতিক্রিয়া করার কোনো মানেই নেই। শুভ্রাকে নিয়ে ঘর থেকে বেরিয়েছে সকলে। আরহাম তাদের দিকে একবার দেখে ঘরে চলে যায়। অভিমান গাঢ় হয় শুভ্রার। শুভ্রা ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে আরহামের যাওয়ার পানে। তাকে কি ইগনোর করলো আরহাম? বৌভাতের অনুষ্ঠান শুরু হয়েছে, পাশাপাশি বসে আছে শুভ্রা আর আরহাম, কিন্তু কারোর মুখেই কোনো কথা নেই। না আছে এক ছেলতে হাসি। বরাবর গম্ভীর থাকা আরহামের মতোই শুভ্রাও হয়ে আছে। শুভ্রার ইচ্ছা করছে এক্ষুনি মন্ত্রীকে কাঁচা মরিচ দিয়ে চিবিয়ে খেতে। সকালে কি রোমান্টিকতা দেখালো, আর এখন তাকে দেখেও দেখছে না। আবার নিজের বাড়ির লোকদের ওপর রাগ হচ্ছে। তারা কেন এখনও আসেনি? তাদের দেখে জন্য যে শুভ্রার মন ছটফট করছে, তারা কি জানে না? এই জন্যই বোধহয় বলে বিয়ে দিয়ে মেয়ে পর হয়ে যায়। এভাবে মুখটাকে ব্যাঙের মতো করে রেখেছো কেন বড় ভাবি? থাপ্পড় খাবি কিন্তু রাই, সর এখান থেকে। বিয়ে করে আসার এখনো 24 ঘন্টাই হয়নি, অথচ তুমি ননদকে থাপ্পড় মারতে চাচ্ছ বড় ভাবি? রাই, আরে এমনি বললাম। দেখ, তোর বাড়ির সকলে চলে এসেছে। ফারজানা খান আর আনোয়ারা খান বাদে বাকিরা সবাই এসেছে। বাড়িতে এই দুজন অন্তঃসত্ত্বাকে রেখে কিভাবে তারা আসেন, তাই আসেনি। ছোট্ট হৃদ ফারহাদের কোল থেকে নেমে দৌড়ে আসে শুভ্রার কাছে। কোনো দিকে না দেখে লাফিয়ে ওঠে শুভ্রার কোলে। শুভ্রা মামুনি, তুমি জানো আমি তোমাকে কত মিস করেছি। তুমি তো সকালে আমাদের বাসায় ছিলে না, তাই নানুমণিরা কেউ সকালে ওষুধ খেতে চায়নি, বলে যে খাবো না আমরা ওষুধ। আমি সবাইকে ধমক দিয়ে খাইয়েছি জানো। আর চাচিমণিদের পেটের ভিতরে থাকা আমার ভাই বোনেরা অনেক ভালো আছে। আমি সবার খেয়াল রেখেছি। আমি ভালো ছেলে, তাই না? বলো বলো। শুভ্রা হাসে। হৃদ বয়সের তুলনায় বেশি বুঝতার। সবগুলো দাঁত বের করে খিলখিলিয়ে হাসে হৃদ। ওর হাসি আর পাকনামি দেখে বাকিরাও হাসে। হ্যাঁ তুমি তো ভালো ছিলে, আমার হৃদ সোনার থেকে ভালো আর কেউ নেই। একে একে বাড়ির সবাই কথা বলে শুভ্রার সাথে, কিন্তু ফারহাদরা শুভ্রার আশেপাশেও আসে না। প্রথম দিকে শুভ্রা খেয়াল না করলেও যখন দেখলো সবাই ওর সাথে কথা বলছে কিন্তু ওর ভাইরা কাছেই আসছে না, তখন ভ্রু জোড়া কুঁচকে গেল শুভ্রার। মন্ত্রীমশাইয়ের মতো ওর ভাইরাও আবার কোন দিক থেকে গম্ভীর হলো? ওরা আর চোখে শুভ্রার দিকে তাকাচ্ছে, আবার অন্যদিকে তাকাচ্ছে। ওদের অবস্থা দেখে শুভ্রার পেট ফেটে হাসি আসতে চাইছে। কিছুটা হেসেও ফেললো। ফারহাদরা কিছু সময় এদিক ওদিক করে কাটালেও আর থাকতে পারলো না, শুভ্রার কাছে এসেই গেল। দেখলে তো, আশাই লাগলো আমার কাছে। বেকার বেকার গম্ভীর হওয়ার ভান করছিলে। এখন বলো তো, আমার সাথে কথা না বলে ওভাবে দাঁড়িয়ে কেন ছিলে ওখানে? চার ভাই তাকায় শুভ্রার দিকে। মেয়েটাকে কত স্বাভাবিক লাগছে, অথচ এই মেয়ে কিনা ড্রাগের নেশা আসক্ত। হয়তো জানেও না কালকে রাতে কি করেছে, কিন্তু তারা তো জানে। রাত প্রায় 10:30।
অনুষ্ঠান শেষে ঘরে ফিরেছে শুভ্রা আর আরহাম। বেলকনিতে ইজি চেয়ারে আরহাম চোখ বন্ধ করে বসে আছে। শুভ্রা ওয়াশরুমে গেছে ফ্রেশ হতে। সারাদিন শুভ্রার সাথে একটা কথাও বলেনি আরহাম। যতবার শুভ্রার কথা ভাবছে ততবারই বুক মোচড় দিয়ে ওঠে। বারবার চোখের সামনে ভেসে ওঠে রিপোর্টগুলো। ওয়ালেটে থাকা ছবিটা বের করে আরহাম। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ছবিটির দিকে। শুভ্রা ওয়াশরুম থেকে বের হয়ে কোথাও আরহামকে দেখতে না পেয়ে বেলকনিতে আসে। আরহাম ছবিটা আলগোছে ওয়ালেটে রাখে। শুভ্রা ঠায় দাঁড়িয়ে আছে। দুজনের মধ্যে নীরবতা বিদ্যমান। শুভ্রা বুঝতে পারছে না মন্ত্রীমশাই কেন তার সাথে কথা বলছে না। সারাদিন বকবক করতে থাকা শুভ্রা আরহামের এতটুকুতেই চুপচাপ হয়ে গেছে। হঠাৎ আরহাম শুভ্রাকে টেনে নিজের কোলে বসায়। নিজ বাহুডোরে আবদ্ধ করে নেয় শুভ্রাকে। মুখ গুছিয়ে দেয় শুভ্রার হাত ভেজা চুলে। হতভম্ব হয়ে যায় শুভ্রা। নাম না জানা এক অনুভূতি আবিষ্কার করে নিজের মাঝে। সারা শরীরে অদ্ভুত শিহরণ বয়ে যায়। বউ, শুভ্রা জানে না আরহামের এই ডাকে কী আছে, কিন্তু তাকে আলাদা এক শান্তি অনুভব করায়। এই তো সকালে যখন শুনেছিল তখন ও কেমন ঘোরের মধ্যে চলে গিয়েছিল। শুভ্রা এক মুহূর্তের জন্য ভুলেই যায় সারাদিনে আরহামের সাথে ইগনোর করা। আরহাম ছোট ছোট চুমু খাচ্ছে শুভ্রার চুলে। মাথার করা ঘ্রাণ পাচ্ছে সে শুভ্রার চুল থেকে। নেশার মতো টানছে তাকে। আরহামের ছোঁয়াগুলো ধীরে ধীরে গভীর থেকে গভীরতর হচ্ছে। অদ্ভুত এক নেশা তুমি। না পারছি দূরে রাখতে, না পারছি সেবন করতে। কি আছে তোমার মাঝে? এই গম্ভীর মন্ত্রী তোমার নেশায় ডুবে গেল। যার কথা একসময় আমার বিরক্ত লাগতো, তার কথা শুনতে না পেয়ে কেন বিচলিত হয়ে পড়ে। তোমার ঠোঁটে লেগে থাকা ওই হাসি কেন আমাকে মুগ্ধ করে? তোমার চোখের অতল সাগরে কেন ডুবতে ইচ্ছে করে? কেন সারাদিন তোমাদের মগ্ন থাকতে মন বলে? মেয়ে, তুমি নেশার থেকেও আসক্ত। কথা বলতে চেয়েও গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। দ্রুত গতিতে হার্টবিট করছে। আরহামের হার্টবিট শুনতে পাচ্ছি শুভ্রা। তবে কি শুভ্রা আরহামের জন্য যা অনুভব করে আরহামও শুভ্রার জন্য তাই অনুভব করে? ধীরে ধীরে গভীর থেকে গভীরতর হচ্ছে আরহামের ছোঁয়া। লজ্জায় নুয়ে যাচ্ছে শুভ্রা। সুমধুর কণ্ঠে ফজরের আজানের ধ্বনি শোনা যাচ্ছে। হৃদয় শীতল করা কণ্ঠ। হালকা আলো ফুটেছে চারিদিকে। শুরু হয়েছে ভোরের পাখিদের কিচিরমিচির শব্দ। আরহাম এক হাতের উপর ভর দিয়ে ঝুঁকে আছে শুভ্রার মুখের ওপর। গভীর দৃষ্টিতে দেখছে শুভ্রাকে। হাজারো চিন্তা কষ্টের মাঝে সুখ খুঁজে পেয়েছে সে এই মেয়েটার মাঝে। বয়সের অজুহাতে মেয়েটার থেকে কতই না দূরত্ব রেখেছিল, কিন্তু আজ বুঝতে পারছে বয়স সংখ্যা মাত্র। মেয়েটা কি জানি তার মন্ত্রীমশাই তাকে আরও আগে থেকেই ভালোবাসে? না, জানে না। জানবেই বা কী করে? আরহাম তো কখনোই জানায়নি এই যে তার সাথে লেপ্টে আছে তার ভালোবাসার মানুষটি। অথচ সে এখনও তাকে বলেনি ভালোবাসি। অপর পক্ষ থেকে অসীম ভালোবাসা পেয়েছে সে। বয়স নিয়ে সব চিন্তা ফিকে হয়ে যাচ্ছে আরহামের কাছে। শুভ্রার কপালে আলতো করে ভালোবাসার পরশ এঁকে দিল। পিটপিট করে চোখ খুলল শুভ্রা। চোখ খুলে আরহামকে হঠাৎ এভাবে দেখে ভয় পেয়ে গেল। মুচকি হাসলো আরহাম। শুভ সকাল বউ। আরহামের আদরে ডাক। রাতের ঘটনা মনে পড়তেই স্বাভাবিকভাবেই লজ্জা পেল শুভ্রা, কিন্তু প্রাধান্য দিল না লজ্জাকে। তার চরিত্রের সাথে মোটেও লজ্জা মানায় না। শুভ্রা হাত রাখলো আরহামের প্রশস্ত বুকে। হালকা ধাক্কা দিল, কিন্তু এক চিলতেও নড়তে পারল না আরহামকে। আরহামের হাসি আরও প্রসারিত হলো। শুভ্রার মুখের উপর পড়ে থাকা চুলগুলো কানের পিঠে গুজে দিতে দিতে বলল, এই পাটখাটির শরীর নিয়ে তুমি শক্তি দেখাচ্ছ? তেতে উঠল শুভ্রা। বার কয়েক ধাক্কা দিল আরহামকে, কিন্তু কোনো সুবিধা করতে পারল না। অগত্যা হাল ছেড়ে দিল। সব জায়গায় শক্তি দেখাতে নেই বউ। শুভ্রা আলতো হাতে আরহামের মুখ স্পর্শ করতে শুরু করে। অথচ অবাক হয় আরহাম। কোথায় এই সময়ে লজ্জায় লাল হয়ে থাকার কথা তার বইয়ের, কিন্তু ঘটছে তার উল্টো। এবার হালকা করেই ধাক্কা দিতেই বিছানায় পড়ে যায় আরহাম। ঠোঁট প্রসারিত করে হাসে শুভ্রা। আপনি ঠিকই বলেছেন মন্ত্রীমশাই, সব জায়গায় শক্তির ব্যবহার করতে নেই। বলেই বিছানা থেকে নেমে দৌড় দেয় শুভ্রা। উদ্দেশ্য ওয়াশরুম। আরহাম চোখ হেসে বন্ধ করে রাখে। ইদানিং তার বড্ড হাসতে ইচ্ছে করে সকলের সামনে, কিন্তু পারে না। একমাত্র এই মেয়েটার সামনে হাসতে তার কোনো সংকোচ হয় না। হাত পা বাঁধা অবস্থায় গোডাউনে পড়ে আছে ডক্টর সিরাজুল সাহেব খান পরিবারের পারিবারিক ডাক্তার। তিনি অশ্রাব্য ভাষায় গালি দিচ্ছেন তিনি উপস্থিত সবাইকে। আমাকে এখানে কেন এনেছিস তোরা? তোদের সাহস হলো কিভাবে? ছেড়ে দে আমাকে, দেখে নেবো এক একটাকে। শুভ পায়ের উপর পা তুলে চেয়ারে বসে সিগারেট টানছে। ফোনে নিজের প্রিয়সীর সাথে প্রেমালাপে ব্যস্ত।
ফোনের ওপর পাশের ব্যক্তি যদি জানতো তার প্রেমিক পুরুষ সিগারেট টেনে তার সাথে কথা বলছে, তাহলে হয়তো এখনই বলতো ব্রেকআপ তোর সাথে। সিরাজুল সাহেবের চিৎকার মনে হচ্ছে শুভর কানেই যাচ্ছে না। আশেপাশে থাকা বাকি গার্ডরা শুভর দিকেই চেয়ে আছে, রাগে তাদের শরীরের রক্ত টকবক করছে। একবার অনুমতি পেলেই হয়তো ঝাঁপিয়ে পড়বে সিরাজুল সাহেবের ওপর। সিগারেটের শেষ টানটা দিয়েই ফোনের অপর ব্যক্তিকে বিদায় জানিয়ে উঠে দাঁড়ালো শুভ। পাশ থেকে হকি স্টিক নিয়ে এগিয়ে গেল সিরাজুল সাহেবের কাছে। এতক্ষণ চিৎকার করায় ক্লান্ত হয়ে পড়েছিলেন তিনি। শুভ হাত তারা সিরাজুল সাহেবের থুতনি উঁচু করে ধরল। আসলে এতক্ষণ শুনতে পাইনি তোর কথা, কি যেন বলছিলি? শুভর হেয়ালি কথা শুনে রাগের মাত্রা বেড়ে গেল সিরাজুল সাহেবের। কিছু অকথ্য ভাষা ব্যবহার করলেন তিনি। শুভ হাসি মুখে শুনল, 2 পা পিছিয়ে গেল সে। সিরাজুল সাহেব যেন আরও সাহস পেয়ে গেল। আরও কিছু বলার জন্য মুখ খোলার আগেই মাটিতে লুটিয়ে পড়লেন তিনি। মুখ থেকে রক্ত গল করে পড়ছে। শুভ হকি স্টিকটা ছুঁড়ে মারল আরেক দিকে। নিজের জায়গায় গিয়ে বসে আবারও একটা সিগারেট চালালো। ব্যথায় কাতরাচ্ছেন সিরাজুল সাহেব। গার্ডদের মুখে হাসি ফুটে উঠল। তারা যেন এটারই অপেক্ষা করছিল। কয়েক মিনিট পর 4 জন মানুষের ছায়া দেখা গেল দরজায়। শুভ সেদিকে একবার তাকিয়ে মুখে থাকা সিগারেট ফেলে দিল। ভদ্র ছেলের মতো দাঁড়িয়ে পড়ল। ফারহাত, রাহাত, রিমন আর ফাহিম এসে দাঁড়ালো, বসলো চেয়ারে। সিরাজুল সাহেবকে মাটিতে পড়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে গেল তাদের। ফাহিম রাগি লুকে তাকালো শুভর দিকে। ক্যাবলাকান্ত মার্কা হাসি হাসলো শুভ। নিষ্পাপ মুখশ্রী বানিয়ে ফেলল, যেন ভাজা মাছ উল্টে খেতে জানিই না সে। শুভ একজন গার্ডকে ইশারা করতেই সিরাজুল সাহেবের প্রাথমিক চিকিৎসা শুরু করা হলো। চল আজকে এক দফা লুডো খেলা যাক, যে জিতবে আজকের দায়িত্ব তার কাঁধে। ভ্রু নাচিয়ে বলল রিমন। সায় জানালো সবাই। রিমন ফোনে লুডো বের করে সবাইকে নিয়ে খেলতে বসলো। মুখ বাঁকালো শুভ। আজকে আর তার কোনো কিছুই করতে হবে না। হাত জোড়া কেমন হকি স্টিকটা ধরতে চাচ্ছে। হকি স্টিক রে, এই কষ্ট কোথায় রাখি? কষ্ট পাস না ভাই, আজকে তোর ব্যবস্থা আমি করব না দেখে আমারও কষ্ট হচ্ছে। হকি স্টিক তার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল শুভ। গার্ডরা ওর অবস্থা দেখে মুখ টিপে হাসছে। যতবারই তারা শুভকে এই অবস্থায় দেখে ততবারই তাদের পেট ফেটে হাসি চলে আসতে চায়। বেশ কিছু সময় লুডো খেলার পর ফাহিম জিতে গেল। লাফিয়ে উঠল ফাহিম। ভাইদের দিকে তাকিয়ে বাঁকা হাসলো। তারাও বিপরীতে বাঁকা হাসি উপহার দিল।